জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে একমত সবাই। জনপ্রত্যাশায় জোর বিরোধীদের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন ২রা এপ্রিলের মধ্যে। তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, মাইকে ঘোষণা দেয়া হচ্ছে অকটেন পেট্রোল নেই। চাহিদার চাপে সরবরাহের সংকট বলছেন মন্ত্রী। জেট ফুয়েলের দামে বড় উলম্ফন, অভ্যন্তরীণ রুটে লিটারে বাড়ল ৮০%, কার্যকর হচ্ছে রাত থেকেই। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির ধাক্কা সামলাতে IMF এর সাথে নতুন করে ঋণের আলোচনা, ভারত থেকে আমদানির সবুজ সংকেত পেয়েছে ঢাকা। মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১/১১ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। ৫ দিনের রিমান্ডে নিল পুলিশ। এবং ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য, যুদ্ধ বন্ধে আলোচনা নিয়েও ধোঁয়াশা, পাল্টাপাল্টি হামলা চলছেই। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ পাশের বিষয়ে সরকার এবং বিরোধী দল একমতে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো যাচাই বাছাই সংবিধানে প্রাধান্য দিয়ে এগোনোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে জনপ্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের। তবে ২রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে বলে জানিয়েছেন ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই বিশেষ কমিটির সভাপতি। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রথম বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই গঠিত ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটি। কমিটির সভাপতি বলবে, আইনমন্ত্রী বলবে, আমি না। ১৩ সদস্যের এই কমিটির বৈঠকের আগে পরে গণমাধ্যমে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ছিল জুলাই যোদ্ধাদের দায় মুক্তির প্রসঙ্গ। এটা আরো কয়েকবার মিটিংয়ে বসতে হবে, কারণ ১৩৩টা অধ্যাদেশের বিষয় এক মিটিংয়ে ফয়সলা করা সম্ভব হবে না। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। সংস্কার নাকি সংবিধান, এমন প্রশ্নে সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হচ্ছে, গত ১ মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে সেটাকে। তবে সংবিধানের চেয়ে জন আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিচার বিভাগীয় পৃথক সচিবালয়ের বিষয়ে দ্বিমত প্রকাশ করে জামায়াত। বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্য আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময়ে নিয়ে আসেন। বিপক্ষে যদি বলেন বলা যাবে, সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না, সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। আগামী ২রা এপ্রিলের মধ্যে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি। ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। বুধবার দুপুর ২টায় ফের বসবে বিশেষ কমিটির এই বৈঠক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দিন আর পরের দিন বাদ দিয়ে তেলের জন্য পাম্পের বাইরে দীর্ঘ হচ্ছে সারি, বাড়ছে অপেক্ষা। জ্বালানির পর্যাপ্ত মজুতে সরকারি ঘোষণা আশ্বস্ত করতে পারছে না গ্রাহককে। আবার রাজধানীর পাম্পে পাম্পে তেল নেই হাঁক ডাক সেই শঙ্কাকে আরও উস্কে দিচ্ছে। অবশ্য প্রয়োজন না থাকলেও গাড়ির ট্যাঙ্ক ভরতে লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই, সেটিও চাপ তৈরি করছে বলে মনে করছেন বহুজন। স্পট মার্কেটে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি। তেল আছে, সংকট নেই, সরকারের এমন ঘোষণা আর পাম্প কর্মীর মাইকিং দৃশ্যত স্ববিরোধী। ঈদের ছুটি শেষের আগের দিন থেকেই এমন দৃশ্য রাজধানীর প্রায় সব রিফুয়েলিং স্টেশনে। বিভিন্ন বাহনের চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে পাচ্ছেন না জ্বালানি। অক্টেন না পাই, এখন সারাদিন আমরা কোথায় নিয়ে ঘুরবো এখন বলেন অক্টেন ছাড়া? ভুক্তভোগীদের প্রশ্ন, সংকট না থাকলে তেল দেওয়া হবে না কেন? এটা তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, তেল তো বলে অ্যাভেলেবল আছে, সরকার থেকে বলতেছে, কিন্তু কেন এরকম হচ্ছে আমি জানি না, এত সিরিয়াল। পাম্প কর্তৃপক্ষের দাবি চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিপোগুলো।
অকটেন নাই, অকটেন আমাদের প্রতিদিন যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণ ডিপো দিয়ে আসে না, তাই যা দেয় তা পুরো দিন কাভার হয় না, রাত্রে শেষ হয়ে যায়। আমরা আমাদের থেকে এরকম কোনো কিছু আমরা দেখিনি, আমরা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমরা দিতে থাকি। জ্বালানি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বারবার বলছেন তেলের সংকট নেই, তবে এভাবে বাড়তি তেলের জন্য ভিড় করলে মেটানো কঠিন, তাই সাশ্রয়ী হওয়ার অনুরোধও আছে। কিন্তু কে শোনে কার কথা? বাট কালকে অনেকবার ট্রাই করেছি, পাই নাই। আজকে এসে সকাল সকাল বেশ পেয়েছি, বা পিছন দিকে বেশ কয়েকটা পাম্পে গিয়েছে, ওদিকে তেল নেই। অবশ্য এমন প্রশ্নও আছে, অকটেন পেট্রোল নিজস্ব বাই প্রোডাক্ট হলে তো এগুলোর অন্তত সংকটের কারণ নেই। অকটেন পেট্রোল এটি আমাদের বাংলাদেশে প্রায় 80% হয়, 20% ইম্পোর্ট করা হয়। তো এখন যে সংকটটা দেখা দিচ্ছে, এটা হচ্ছে আপনার পাম্প মালিক যারা আছে তারা স্টক করে রাখতেছে, তারা মনে করতেছে সরকার তেলের দামটা বাড়াবে, তার সাথে ওনারা এটার ফায়দা নেবে। দীর্ঘ ছুটির পর মঙ্গলবার থেকে অফিস আদালত খোলায় পাম্পে চাপ বেড়েছে, সামনে আরো চাপ বাড়বে। এ অবস্থা মোকাবেলায় সরকারের আশু উদ্যোগ চান নগরযান ব্যবহারকারীরা। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। জ্বালানি মন্ত্রী বলছেন যে পর্যাপ্ত তেল রয়েছে এবং তেলের জন্য কিন্তু সরকার যথেষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর আগেও এখনো দিচ্ছে। তো তারপরও পাম্পগুলোতে কেন আসলে তেলের হাহাকার? এর অন্য কি কারণ থাকতে পারে? চাহিদার তুলনায় কি অতিরিক্ত তেল নিচ্ছেন কেউ? হাবিবা, আমি এই মুহূর্তে পুরান ঢাকার একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি এবং শুধু এটি নয়, আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। যারা ভোক্তা রয়েছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে, আমরা কিন্তু দুই পক্ষের সঙ্গে আসলে কথা বলছি। ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরেও তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী যে সরবরাহ সেটি কিন্তু মিলছে না। কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকে তাদের সরবরাহ আসলে স্বাভাবিক সময় যেটি থাকে তার থেকে অনেক অংশেই কমে এসেছে। তাদের সরবরাহ না থাকায় তারা ভোক্তাদের চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ করতে পারছে না। আমি যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এটির নাম কিউজি সামদানি পেট্রোল পাম্প। এটি কিন্তু বলা হচ্ছে ওয়েলকাম টু দ্য ঢাকা সিটি ফার্স্ট পেট্রোল পাম্প, অর্থাৎ ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প কিন্তু এটি পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন। এখানেও কিন্তু রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ বাইকে 500 টাকার ফুয়েল কিন্তু অর্থাৎ তেল দেওয়া হচ্ছে। আমি যদি একজন ভোক্তার সঙ্গে একটু কথা বলতে চাই, ভাই কত সময় দাঁড়িয়ে থাকার পরে তেল পেয়েছেন এবং কতটুকু? অনেকক্ষণ পর আধা ঘন্টার উপরে হইব, এই 500 টাকা তেল নিলাম। শুনছিলেন হাবিবা, একজন ভোক্তার কাছে আমরা শুনছিলাম, তিনি বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর 500 টাকার তেল কিন্তু তিনি পেয়েছেন। এবং এখানে যারা কর্তব্যরত রয়েছে তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করি। একটু বলবেন যে তেল সংকটের যে কথাটা শোনা যাচ্ছে, এটা কতটুকু সত্য? আপনাদের তেল সংকট 100% সত্য, 100%। ডিপো থেকে তেল সরকার তো বলছে যে তেল সংকট নেই, আপনাদেরকে তো দিচ্ছে না। আমরা লাগবো 20,000 লিটার, দেওয়া হইলো 4,500 লিটার। 20,000-এর জায়গায় 4,500 লিটার তেল দেয় প্রতিদিন। কে দিচ্ছে? ডিপো থেকে সরকারি লোক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে আসলে তাদের যে চাহিদা সেই অনুযায়ী সরবরাহ কম, যে কারণে তারা ভোক্তাদের লিমিটেড একটি তেল তারা দিচ্ছেন, অর্থাৎ রেশনিং পদ্ধতিতে 5 লিটার, 4 লিটার, 500 টাকার, 600 টাকার, এভাবে কিন্তু তারা যে রেশনিং একটি চার্ট তৈরি করেছে সরকার কর্তৃক বলা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে। এবং তারা বলছেন তাদের যে রেশনিং পদ্ধতিতে তেল, সেই পদ্ধতিতে তেল সরবরাহ করছেন। ডিপো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে যে চাহিদা ভোক্তার, সেই চাহিদা অনুযায়ী তেল তাদের পেট্রোল পাম্পে সরবরাহ হলে তারা আবার স্বাভাবিক পর্যায়ে, অর্থাৎ ট্যাঙ্কি ফুল করে যার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল দিতে সক্ষম হবে। হাবিবা, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্প তেল নেই নোটিশ ঝুলিয়ে বন্ধ করে রেখেছে, যেগুলো খোলা রয়েছে সেগুলোতেও দীর্ঘ অপেক্ষা, আর পাম্প থেকে পাম্পে ছোটাছুটি করছেন ক্রেতারা। এরপরও অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। তবে অনেক পাম্প মালিকই বলছেন স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ তেল এনেও মেটানো যাচ্ছে না গ্রাহকের চাহিদা। ঈদুল ফিতরের ছুটির আমেজ শেষ হতে না হতেই সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় কার্যক্রম বন্ধ অনেক ফিলিং স্টেশনের।
পিরোজপুরে বিভিন্ন তেল পাম্প জ্বালানি শূন্য হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ যানবাহন চালকরা। বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষজন পড়েছেন বিপাকে। যে গুটি কয়েক পাম্প খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ লাইন। টাঙ্কি ফুল করতে যাচ্ছি, অন্তত মিনিমাম 1000 টাকার তেল দিলে আমরা ঢাকা গন্তব্যস্থানে চলে যেতে পারি। তেলের কোনো সংকট নাই, 25% বেশি তেল আছে, কিন্তু আমরা তো দেখতেছি পাচ্ছি না। পটুয়াখালী জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে সোমবার থেকেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। ঝুলছে তেল নেই নোটিশ। হঠাৎ এমন সংকটে দিশেহারা হয়ে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। পাম্প মালিকরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে তার দ্বিগুণ এনেও চাহিদা মেটানো যাচ্ছে না। আমাদের তো আর ভোগান্তি শেষ নেই, বুঝছেন। বাংলাদেশ বলে কথা, তো এখানে সিন্ডিকেটের কোনো শেষ নেই। মফস্বলে কিছু দোকানে খুচরো তেল পাওয়া যায়, বেশি দাম নিচ্ছে। 1500 থেকে 1600 লিটার দৈনিক সেল করতাম, সেখানে এখন আমরা 4000 আনলো হয় না, আমাদের একদিন ওঠে না। এদিকে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না মেলায় কুড়িগ্রাম জেলার 20টি ফিলিং স্টেশনের বেশিরভাগে তেল সংকট দেখা দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে 100 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, যদিও সেটি পাওয়াও কিছু কিছু সময় দুর্লভ হয়ে যাচ্ছে। প্রতিদিন না হলেও কন্টিনিউ এরকম চলছে আর কি। হয়তো 2 দিন 4 দিন পাম্পে পাওয়া যায়, এরপর আর পাওয়া যায়। আমি অনেক জায়গায় ঘুরে আসলাম, 3-4টা পাম্পে ঘুরে আসলাম, কুড়িগ্রামে কোথাও তেল নাই। গাইবান্ধার ফিলিং স্টেশনগুলোতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ক্রেতারা ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে, অথচ খোলা বাজারে দেদারসে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। প্রতি লিটারে 100 টাকা বেশি রাখা হচ্ছে। খোলা বাজারে তেল পাওয়া যায় 180 টাকা, 200 টাকা করে। তাহলে ওই তেলটা কোথা থেকে আসে? আমাদের যারা এই যে নিয়মিত তেল নিতেছে এরাই বাইরে বিক্রি করতেছে। এরা তেল কোথায় পাবে? আমরা যে ম্যাজিস্ট্রেট থাকে, জেলা আপনার এসিলেন্ট থাকে, তাদের তত্ত্বাবধানে তেল দেওয়া হয়, কারণ যে বিশৃঙ্খলা তো সম্ভব না ট্যাকেল করা। একই চিত্র নেত্রকোনাতেও তেল সংকটে বন্ধ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন। সীমাহীন ভোগান্তিতে গ্রাহক। পাম্পের যারা আছে তারা বলে যে তেল পাই না, তেল পাই না, কিন্তু সরকার তো বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। 10 দিন যাবত ব্যাংক বন্ধ, তার কারণে আমরা অক্টেন আনতে পারিনি। অক্টেন আমাদের বন্ধ আরো 2 দিন আগে। নওগাঁর ফিলিং স্টেশনগুলোতে সপ্তাহ ধরে তীব্র জ্বালানি সংকট। তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় হাট বাজারে বোতলে করে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও অক্টেন। লিখনকাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে এখন পর্যন্ত জ্বালানি সংকট নেই, কিন্তু মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ার কারণে জ্বালানির সংকট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জানান, প্রয়োজনের তুলনায় মানুষ বেশি তেল মজুত করছে, এর কারণেই কয়েকটি পাম্প বন্ধ করতে বাধ্য হচ্ছে। বলেন, তেল সংকটে এখন পর্যন্ত ঈদ যাত্রায় কোনো বাস বা গাড়ি বন্ধ হয়ে যায়নি, তাই মানুষ যাতে বেশি তেল মজুত না করে সেই আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বড় পরিসরে বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। উড়োজাহাজের জ্বালানি দাম লিটার প্রতি 89.59 টাকা বাড়ছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 202 টাকা করা হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার 0.7384 সেন্ট থেকে বাড়িয়ে 1.32 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে এই নতুন মূল্য হার ঘোষণা করা হয়। আজ রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের BERC। এর আগে গেল 8ই মার্চ জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। অন্যদিকে 18ই মার্চ রাতে BERCর পক্ষ থেকে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে তা 1 ঘন্টার মধ্যে আবারও স্থগিত করা হয়। 2025 সালের মে মাসে প্রথমবারের মতন জেট ফুয়েলের দাম ঘোষণা করে BERC। এর আগ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে, তবে এই প্রথম 1 মাসে 2 দফায় দাম বাড়ালো BERC। মধ্যপ্রাচ্য সংঘাত, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত এবং এশিয়ায় জেট ফুয়েলের বাজার অস্থির হয়ে পড়ায়
দাম বাড়ছে। রয়টার্সের তথ্য মতে এশিয়ায় জেট ফুয়েলের দর ব্যারেল প্রতি $163 পর্যন্ত উঠেছে। বাংলাদেশে জ্বালানি খাতে এর আগেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব পড়েছে। এলএনজির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি তেল সরবরাহ নিয়েও সরকারকে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে জেট ফুয়েলের নতুন দাম উড়োজাহাজ পরিচালন ব্যয়ে সরাসরি প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যেও সরকারের দায়িত্বশীল পদক্ষেপে এখন পর্যন্ত অর্থনৈতিক কোনো সংকট পড়েনি দেশে। তবে ভবিষ্যতে সংকট হলে সম্মিলিতভাবে তা মোকাবেলায় দেশবাসীর সম্মিলিত সহযোগিতা চেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, জ্বালানির ধাক্কা সামাল দিতে IMF এর সঙ্গে নতুন ঋণের বিষয়ে আলোচনা হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF পরিচালকের বৈঠকের পর ব্রিফ করেন অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বৈঠক করেন। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, IMF এর ঋণের ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনে এপ্রিলে যে বৈঠক রয়েছে সেখানে অর্থ ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে, এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাতে এখন পর্যন্ত অর্থনীতি কোনো সংকটে পড়েনি দেশ, সরকারের দায়িত্বশীল পদক্ষেপের কারণে। আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনগুলো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি, বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন। অন্যদিকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছে। এর জন্য ইউরোপের যেসব দেশের কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মেহের মনি, DBC নিউজ, ঢাকা। ভারত থেকে জ্বালানি আমদানির সবুজ সংকেত পেয়েছে ঢাকা। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া ইরানে অবস্থান করা প্রায় 2000 প্রবাসী এখনও নিরাপদে রয়েছে জানিয়ে শামা ওবায়দ বলেন, তাদের নিরাপত্তার সংখ্যা তৈরি হলে ফিরিয়ে আনা হবে। আর 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বর্তমান সরকার কাজ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু 24/7 কাজ করে যাচ্ছে। গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনসুলার এক্সেস পায়নি বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এই কথা জানান। এদিকে 2 আসামিকে দিল্লিতে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থা NIA। সকালে তাদের কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যান কর্মকর্তারা। এর আগে 14 দিনের রিমান্ড শেষে গত রবিবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঈদের আনন্দঘন সময় পার করে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। এবার ছুটি দীর্ঘ হওয়ায় সড়কপথে ভোগান্তি ছাড়া ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। তবে ভিন্ন চিত্র রেলপথে। কমলাপুর স্টেশনে ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো 2 থেকে 3 ঘন্টা দেরি করে আসে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষ, এবার জীবিকার তাগিদে ফিরতে হবে কর্মস্থলে। নতুন উদ্যমে কাজে যোগ দিতে তাই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। ভোগান্তি এড়াতে পরিবার পরিজন নিয়ে সড়কপথে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন অনেকেই। কোনো ভোগান্তি ছাড়াই অল্প সময়ে পৌঁছেছেন গন্তব্যে। কোনো জ্যামজট না, একবারে ক্লিয়ার রাস্তা। যেটা আসতে আমাদের অন্যান্য সময় 4 ঘন্টা লাগতো, আজকে আমরা 3 ঘন্টা 20 মিনিটে আসতে সক্ষম হয়েছি। আমরা 5টা 10-এর সাইড আসছি চেম্বার অফ কমার্স শেরপুর শহর থেকে।
আমি ঢাকা আসছি গুলিস্তান পৌঁছেছি 9:40-এ, তাহলে এতটুকু সময় 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে আমি ঢাকা আসছি, রাস্তায় কোনো জাম ছিল না। তবে ভিন্ন চিত্র রেল স্টেশনে। শিডিউল বিপর্যয় অধিকাংশ ট্রেনের। যাত্রীদের অভিযোগ, সময় মতো ট্রেন না ছাড়ার পাশাপাশি ট্রেনের ভেতরেও ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। রানের ট্রেন লেট ছিল 2 ঘন্টার মতো, নীলসাগর এক্সপ্রেস। আবার ওই এর আগে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে হয়তো ওই যে একটু সাবধানে আর কি চালানোর কারণে আরও দেরি হচ্ছে। এবার ট্রেনগুলো লেট, যাওয়ার সময়ও ট্রেন প্রায় ওই যে দুর্ঘটনার কারণে অনেক লেট ছিল, আর আসার সময় ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। গাড়ির ভেতরেও আমি এসি বগিতে আসছি, তো এখানে ওই স্ট্যান্ডিং যাত্রী অনেক ছিল। এবার স্মুথ, অন্যান্য বারের চেয়ে এবার স্মুথ হয়েছে, কিন্তু আজকে একটু ট্রেন লেট হওয়ার কারণে অবশ্যই একটু ঢুকতে লেট হবে। এদিকে ঈদের চতুর্থ দিনেও আপনজনদের সাথে সময় কাটাতে অনেকেই যাচ্ছেন বাড়ি। তাদেরও অভিযোগ ট্রেন ছাড়ার সময় নিয়ে। নীলসাগর এক্সপ্রেসে খুবই বাজে একটা অবস্থা, 3 ঘন্টা লেট। 5:30টার ট্রেন রাইট টাইমে আসার কথা, এখন বাজে 8:30 পার হয়ে গেল। ভেতরে অবস্থা আরো বাজে, কোনো সিস্টেম নাই। এসি মনে হয় যেন বাংলাদেশ নয়, জয়দেবপুরের লোক এত বেপরোয়া, না বুঝে না এসি আর বুঝে না তোমার টিকিট তো কাটেই না। ঈদের আগে অনেক যানজটের কারণে আমরা হয়তো ট্রেনের টিকিট পাই নাই, যে কারণে যাওয়া হয়নি গ্রামে। এখন ঈদের পরে একটু স্বস্তিতে যাওয়ার কারণে মানে ভাবলাম যে ঈদের পরেই যাই। তারপরে এখানে যা দেখলাম যে ট্রেনের শিডিউল অনেক বিপর্যয়। ঈদের 7 দিনের ছুটি শেষে ফাঁকা রাজধানীতে আবারও শুরু হচ্ছে ব্যস্ত নগর জীবনের চিরচেনা ছন্দ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 1/11 আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা, দুর্নীতি সহ 11টি মামলা রয়েছে। 1/11 সময়ে তার নির্দেশে রাজনৈতিক নেতাদের নির্যাতনের বিষয়েও তদন্ত করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে 1/11 নামে অধিক পরিচিত ক্ষমতার পালাবদল ঘটে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেদিন ফখরুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। সে সময় সেনাপ্রধান ছিলেন মঈন আহমেদ, আর নবম পদাত্মক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয় করা হয়। বলা হয়, মাসুদ উদ্দিন সেই সময়কার 1/11 প্রেক্ষাপটের হোতা। 2008 সালে তাকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে দেশে ফিরে 2018 ও 2024-এর বিতর্কিত নির্বাচনে ফেনী 3 আসন থেকে জাতীয় পার্টির এমপি হন। এ সময়ে জড়ান বিভিন্ন ব্যবসার সঙ্গে। সোমবার রাতে গ্রেপ্তারের পরদিন সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড। মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, শীর্ষ নেতা সহ অনেকে গ্রেপ্তার ও তাদের উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এ বিষয়েও তদন্ত করা হবে। এরকম যদি কোনো বিষয় আসে এসে বা এরকম যদি কেউ থাকে যে কেউ ওনারকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের তদন্ত, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। ডিবি প্রধান আরও জানান, এর আগেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এর আগেও আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যত্ন আর ভালোবাসায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরাই যখন শেষ বয়সে বাবা মাকে ভুলে যায়, তখন তাদের জীবনের শেষ আশ্রয় হয়ে ওঠে বৃদ্ধাশ্রম। ভোলায় এমনই এক বৃদ্ধ নিবাসে কাটছে অসহায় বাবাদের একাকী জীবন, যেখানে কষ্ট আছে অভিমান, তবুও রয়েছে না বলা কিছু মেনে নেয়া গল্প। ঈদ মানেই আনন্দ, নতুন কাপড়, খাবার আর পরিবার পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানো। কিন্তু ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশনের বৃদ্ধ নিবাসের বাসিন্দা আবুল কালামের কাছে ঈদ এখন স্মৃতির ভেতর আটকে থাকা এক অনুভূতির নাম। বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছি, খাইলো এখানে, না খাইলো এখানে। ঈদ করমে কোন জায়গায়, এখানে যা কভারে আছে তাই হবে।
এইখানে যারা যারা আছি তারাই বন্ধুদের মতো চলতে আছি, খাইতে আছি। বৃদ্ধনিবাসটির অন্য বাসিন্দাদের অবস্থাও প্রায় একই। কেউ সন্তানদের অবহেলায় আর কেউ বা নিঃস্ব হয়ে নিয়েছেন আশ্রয়। বৃদ্ধনিবাস থেকে পাওয়া নতুন পোশাক পরেই ভাগাভাগি করেন উৎসবের আনন্দ। আমাকেও পোলা পায় না, আজকে আমার কোনো খবর নিতে আসে না। মনটা খুব খারাপই লাগে। আঙু মা বাবা তো আঙুর লালন পালন করছে। আমরা যতটুকু পারছি আল্লাহর রহমতে মা বাবারে তাগরে মাটি মুটি দিছি, একখানে ছিলাম। প্রতি বছর ঈদে করি, এর আর কোনো যাই না, বাইতে যাই না। কামড়ায় শরীর ব্যথা করে, বিষ ব্যথা আর কাশ জ্বর। চেয়ারম্যান হিসাবে আল্লাহর সে 7 কাঠা জমি দিছে, মহল্লার যারা আছে এগুলো মাটি দিতে। মানে আমাকে গার্জেন তো আমাকে দিব না, মাটি এখানে দিতে হবে। জীবন সায়ান্নে এসে কাউকে যেন সন্তানদের অবহেলায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়, সেজন্য ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও সরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া উচিত। জীবনে সঙ্গে এই বৃদ্ধাশ্রম এই কনসেপ্টটি যায় না। কোনো বৃদ্ধাশ্রম না থাকুক, এটি চাওয়া। প্রতিটি ঘর বৃদ্ধাশ্রম হয়ে উঠুক, বৃদ্ধদের আশ্রয় উঠুক। সন্তান, বাবা, এই যে দায়িত্ব কর্তব্য, এগুলো যদি আমরা সচেতন করতে পারি, আমার বিশ্বাস যে আমার মনে হয় না এই দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। ছোটবেলায় বাবা মাকে হারানোর কারণে তাদের সেবা করতে পারেননি, সেই অভাববোধ থেকেই অসহায় বৃদ্ধদের সেবা করে খুঁজে পান আত্মতৃপ্তি, এমনটাই বলছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা। বাবার মতো তারা সেখানে থাকবে, তারপরে আমি বাবা বলে ডাকবো, এই মানসিকতাই আমি কিছু লোককে, প্রায় মিনিমাম 50-60 জন লোক ওখানে রেগুলার থাকেন এবং রোজার সময় প্রায় 100-150 লোক থাকেন। এই কারণে আমি বৃদ্ধনিবাস করেছি, কিন্তু এখানে তা করে আটকে রাখার জন্য না। পরিবার হবে ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধের নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সম্মানের সাথে আশ্রয় হবে বয়োজ্যেষ্ঠদের, এমন প্রত্যাশা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। হামলা পাল্টা হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, যুদ্ধবন্ধে আলোচনা নিয়েও চলছে ধোঁয়াশা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রধান বিষয়গুলোতে ঐক্যমত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সেই আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। এরই মধ্যে নতুন করে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত আর পাল্টা হুঁশিয়ারিতে সংঘাত ছড়িয়েছে পুরো অঞ্চলে। হরমুজ প্রণালী, তেলের বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্য যুদ্ধের 24তম দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দুই পক্ষের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। প্রধান বিষয়গুলোতে আমরা প্রায় একমত। হয়তো বিষয়টি সঠিকভাবে প্রকাশ পায়নি। তারা চুক্তি করতে আগ্রহী, আমরাও চাই একটি চুক্তি হোক। তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে তারা। এরই মধ্যে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। 5 দিনের মধ্যে সমাধান না এলে ইরানে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বলেন, চুক্তি হলে হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করতে পারে দুই দেশ। মাঠের পরিস্থিতিও ক্রমেই জটিল হচ্ছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 5 জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। জবাবেও পিছিয়ে নেই তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে। একই সঙ্গে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবিও করেছে আইআরজিসি। সংঘাতের এই উত্তেজনার মধ্যেই জ্বালানি ইস্যুতে এসেছে নতুন মোড়। ইরানের তেলের ওপর সামরিক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকদের মতে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ না হলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এদিকে যুদ্ধ শেষ করতে পারলে তেলের দাম দ্রুত কমবে বলেও দাবি করেছেন ট্রাম্প। তবে কোনো নিশ্চয়তা দিতে পারেননি তিনি। বিশ্লেষকরা বলছেন, একদিকে আলোচনা নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে হামলা পাল্টা হামলার বিস্তার। এই দ্বিমুখী পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত কূটনৈতিক সমাধান না এলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসির সঙ্গে থাকুন।